ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমি জৈব রসায়ন চ্যাপ্টার হতে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস অ্যানালাইসিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখেন, কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে না? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন কোয়েশ্চেনটার নিচে আমাকে 4টা কম্পাউন্ড দেওয়া আছে। কোয়েশ্চেনটা করা হচ্ছে এখান থেকে কোন কম্পাউন্ডটা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে না। এগুলো অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট থেকে করা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অনেকেই এই নোটটা ভুলে যান, সেটা হচ্ছে ফেনলটা হচ্ছে অম্লীয়। এই নোটটা মনে রাখবেন আপনি। ফেনল কি? অম্লীয় বা অ্যাসিডীয়। ফেনলটা কি? অম্লীয় বা অ্যাসিডীয়। এই নোটটা মনে রাখবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার যে একটা কৌশল আছে, এই জিনিসটা আমরা সবাই জানি, তারপরে আমি আপনাকে একদম বেসিক লেভেল থেকে কোয়েশ্চেন সলভিং এর সুবিধাতে বুঝাচ্ছি। এই যে দেখেন, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার কৌশলটা কি বলেন তো? অ্যাসিড প্লাস ক্ষার, এই বিক্রিয়ার কৌশলটা হচ্ছে আমরা অ্যাসিড থেকে পাই হচ্ছে কি H+ আয়ন। অ্যাসিড কি দিবে? H+ আয়ন দিবে। আর ক্ষার থেকে পাই হচ্ছে কি বলেন তো? OH- আয়ন। তো H+ আয়ন এই OH- আয়ন বিক্রিয়া করে কি হয়? পানি তৈরি করে। এটা হচ্ছে মূলত অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মেইন কলা কৌশল। ওকে, তো দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় দ্রবণ, এটা যেহেতু একটা ক্ষার, এটা জলীয় দ্রবণে কি দিবে? OH- আয়ন দিবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখেন কিভাবে এই কোয়েশ্চেনটা সলভ হয়ে যায় ইজিলি। দেখেন আমাকে কোয়েশ্চেনটা করাইছে, দেখেন কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটা জলীয় দ্রবণে আমার কি দিবে? OH- আয়ন দিবে। ওকে, এখন আসেন অপশনগুলো আমরা চেক করি। অপশনে যেটা আছে সেটা হচ্ছে এটা একটা অ্যালকোহল, এটা হচ্ছে ইথানল। তাহলে ইথানলটা জলীয় দ্রবণে কি দিবে? OH- আয়ন দিবে। এখন আসেন বি অপশন। বি অপশনে যেটা আছে সেটা দেখেন C6H5OH, এটা হচ্ছে ফেনল। এখন এই ফেনলটা হচ্ছে কি? অম্লীয়। দেখেন এই জিনিসটা আমরা অনেকেই মিস্টেক করি। যেহেতু ফেনলে OH আছে, তা আমরা বাহ্যিকভাবে চিন্তা করি যেহেতু ফেনলের সংকেতে OH আছে, তাহলে এটা মনে হয় জলীয় দ্রবণে OH- আয়ন দিবে। কিন্তু অ্যাকচুয়ালি এটাতে যদিও OH আছে, বাট এটা কিন্তু জলীয় দ্রবণে OH- আয়ন দিবে না। সেজন্য আমি আপনাকে রিলেটেড ইনফরমেশন একটু নোট আকারে জিনিসটা রিমেম্বার করে দিলাম যে ফেনলটা হচ্ছে মূলত অম্লীয় বা অ্যাসিডীয়। তো যেহেতু ফেনল অম্লীয় বা অ্যাসিডীয়, তাহলে এটা অম্লীয় বা অ্যাসিডীয় হওয়ার কারণে এটা আমার জলীয় দ্রবণে দিব হচ্ছে H+ আয়ন। যদিও বাহ্যিকভাবে এখানে OH প্রেজেন্ট আছে, বাট এটা অম্লীয় বা অ্যাসিডীয় হওয়ার কারণে এটা জলীয় দ্রবণে H+ আয়ন দিবে। এখন আসেন সি এবং ডি অপশন। এটাতে আছে হচ্ছে বেনজোইক অ্যাসিড C6H5COOH, আর এটাতে আছে হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড। তাহলে সি এবং ডি অপশনের দুইটাই কি? অ্যাসিড। তাহলে দুইটাই যেহেতু অ্যাসিড, তাহলে এই দুইটা অ্যাসিডের জলীয় দ্রবণে কি দিবে? H+ আয়ন দিবে। তাহলে কোয়েশ্চেনের যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা দিচ্ছে OH আয়ন, আর এই যে বি এবং সি ডি অপশনে আমরা 3টা কম্পাউন্ড পেলাম হচ্ছে, 3টা কম্পাউন্ড অ্যাসিড এবং 3টা কম্পাউন্ড H+ আয়ন দিচ্ছে। তাহলে এই 3টা কম্পাউন্ড ইজিলি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি করবে? বিক্রিয়া করবে। যেহেতু এখানে H+ আছে, এটা OH দিচ্ছে, তাহলে ইজিলি অ্যাসিড এবং ক্ষার ইজিলি বিক্রিয়া করে পানি তৈরি করে কম্পাউন্ড ক্রিয়েট করবে। ওকে, বাট এই অপশনে যেটা আছে সেটা কিন্তু OH- আয়ন দেওয়ার কারণে এটা যেহেতু ক্ষার, এটাও যেহেতু ক্ষার ধর্মী আচরণ করতেছে, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কখনোই এই অপশনের সঙ্গে বিক্রিয়া করবে না, ইথানলের সঙ্গে বিক্রিয়া করবে না। বাট বি, সি এবং ডি অপশন 3টা অম্লীয় বা অ্যাসিড হওয়ার কারণে এবং জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়ার কারণে সহজেই সোডিয়াম হাইড্রোক্সাইডের OH- আয়নের সঙ্গে কি করবে? বিক্রিয়া করবে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি এ। আমরা এইভাবে আপনাকে বেসিক লেভেল থেকে প্রতিটা কোয়েশ্চেন বুঝাবো। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভাইয়ের কথাগুলো কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে। আরেকটা জিনিস আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই ভাইয়ের এই চ্যানেলটা আপনার ফ্রেন্ডস প্লাস জুনিয়রদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার এক একটা শেয়ার আমাকে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য কি অনুপ্রেরণা যোগায়।
ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন? এই কোয়েশ্চেনটি ঢাকা ইউনিভার্সিটি 12, 13, 15, 16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আমাদের জৈব রসায়নের চ্যাপ্টারে অনেক কিছু ক্রমের কথা উল্লেখ আছে, এবং এই যে বিভিন্ন ক্রম, এখান থেকে কিন্তু প্রায় সময় ভর্তি পরীক্ষা একটা কোয়েশ্চেন হয়, যেমন কোয়েশ্চেনগুলো হয়ে থাকে অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম নিচের কোনটা, বা SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটা, এমিনের ক্ষারধর্মিতার ক্রম কোনটা। এভাবে অনেকগুলো ক্রমের কোয়েশ্চেন আমাদের বিভিন্ন প্রশ্ন ব্যাংক সলিউশন করতে গিয়ে আপনি পাবেন। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনি সিম্পলি একটা শর্টকাট মনে রাখবেন। এই শর্টকাটটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে এই যে ভর্তি পরীক্ষায় আসে এই টাইপের যে কোনো ক্রম সম্পর্কিত কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন কোনো রকম মুখস্থ করা ছাড়াই। যেমন এই যে যেই শর্টকাটটা মনে রাখবেন সেটা হচ্ছে, নিচের তিনটা ক্রম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমি নিচে তিনটা ক্রম উল্লেখ করেছি, এই তিনটা ক্রম হচ্ছে অনলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে 1 ডিগ্রি সবচেয়ে বেশি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। ওকে, এই যে নিচে আমি যে তিনটা ক্রম উল্লেখ করেছি, আর বাকি সব হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর বাকি যত বইয়ে ক্রম আছে, বইয়ে যত ক্রম আছে সবগুলো হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কোন তিনটা ক্রম ছাড়া? এই যে নিচে দেওয়া এই তিনটা ক্রম ছাড়া বইয়ে আর যত কিছু ক্রম আছে সবগুলাই হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তাহলে এই শর্টকাটটা মাথায় আনার জন্য আপনাকে সিম্পলি এই তিনটা ক্রম মুখস্থ করতে হবে। এই তিনটা ক্রম মনে রাখবেন, অনলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই তিনটা ক্রম বাদ দিয়ে আর যত ক্রমের কোয়েশ্চেন আসবে সবগুলোর অ্যান্সার হবে কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন দেখেন, এখন আমরা দেখব এই যে আমরা যে তিনটা ক্রম বললাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলা কোনগুলার। অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। দ্যাট মিন্স হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে বেশি, দেন 2 ডিগ্রি, দেন হচ্ছে আপনার 3 ডিগ্রি। আর হচ্ছে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর হচ্ছে কার্বানায়ন, কার্বানায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই তিনটা ক্রম হচ্ছে অনলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর বইয়ে বাকি যত ক্রম আছে সবগুলাই হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা এক্সেপশনাল কেস আছে, এই এক্সেপশনাল কেসটাও মনে রাখবেন। সেটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। অ্যামিনের ক্ষেত্রে ক্ষারধর্মিতার ক্রম হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষার, দেন 1 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। এটা হচ্ছে এক্সেপশনাল। তার মানে এই জিনিসের ডিসকাশন থেকে আপনি কি বুঝলেন? এই চারটা ক্রম আপনি মুখস্থ করবেন, এই চারটা ক্রম বাদ দিয়ে বাকি আর যত ক্রম আছে সবগুলোর আপনি অ্যান্সার চিন্তা করবেন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ওকে, এখন দেখেন আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে, আমাকে কোয়েশ্চেনটা করেছে নিম্নের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন। ওকে, এখন আপনাকে আগে বুঝতে হবে কার্বোক্যাটায়ন কি জিনিস। কার্বোক্যাটায়ন, আমি যদি ফার্স্ট একটা মিথাইল কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন নিলাম, মিথাইল কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন নিলাম। এখন এখান থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আপনি কিভাবে বের করবেন এটা হয়তো আমরা সবাই জানি, তারপর আমি আপনাকে একটু কোয়েশ্চেন সলভিং সুবিধার্থে বুঝাচ্ছি। যেমন এই যে মিথাইল কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এখানে যে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, যদি একটা হাইড্রোজেন পরমাণু একটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি। দেন এরপরে 1 ডিগ্রি থেকে যদি আবার আরেকটা হাইড্রোজেন পরমাণু আরেকটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয় সেটা হচ্ছে আপনার 2 ডিগ্রি। ওকে, দেন এই 2 ডিগ্রি থেকে আবার আরেকটা যে হাইড্রোজেন পরমাণু আছে সেটা যদি আবার একটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হয় সেটা হচ্ছে আপনার 3 ডিগ্রি। ওকে, আশা করি আমরা এই জিনিসগুলো জানি। তারপর আমি আপনাকে কোয়েশ্চেন সলভিং এর সুবিধার্থে বুঝাচ্ছি। তাহলে আমাকে কোয়েশ্চেনটা করাইছে নিম্নের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন। তো আমি যে আপনাকে যে শর্টকাটটা বুঝিয়েছি সেখানে কি যে তিনটা ক্রম আমি আপনাকে মুখস্থ করতে বলেছি সেখানে কি কার্বোক্যাটায়ন আছে? নাই, কার্বোক্যাটায়ন নাই, আছে হচ্ছে কার্বানায়ন। কার্বানায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে আমি আপনাকে বলছিলাম এই তিনটা ক্রম বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এই যে আমি যে তিনটা ক্রম আপনাকে মুখস্থ করতে বলছি এখানে কি কার্বোক্যাটায়ন আছে? কার্বোক্যাটায়ন নাই। তার মানে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হবে হচ্ছে আপনার 3 ডিগ্রি, দেন হচ্ছে 2 ডিগ্রি, দেন হচ্ছে কি 1 ডিগ্রি, দেন হচ্ছে এই যে ফার্স্ট গ্রুপটা।
ওকে, তার মানে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি, দেন 2 ডিগ্রি, দেন হচ্ছে 1 ডিগ্রি। তার মানে আমার হবে 3 ডিগ্রি, এই যে এইভাবে হবে সিরিজটা। ওকে, আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি, নিম্নের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন, সেটা হচ্ছে এই যে ডি অপশনে আছে, এই যে 3 ডিগ্রিটা সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন। এখন এই জিনিসগুলোর অ্যান্সার, এই যে কার্বোক্যাটায়ন কেন 3 ডিগ্রি সবচেয়ে বেশি অ্যান্সার, এটার অ্যান্সারটা হচ্ছে আপনার এই যে আমি আপনাকে বললাম এই 3টা ক্রম বাদ দিয়ে আর বাকি যত ক্রম আসবে সবগুলোর আপনি অ্যান্সার হিসাব করবেন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়ন কিন্তু এই 3টা ক্রমের মধ্যে নাই। দ্যাটস ওয়াই আমার কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন 3 ডিগ্রিটা অপশনে আছে আমার কোথায়, ডি তে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হলো, ডি। আপনাকে জাস্ট এই শর্টকাটটা একটু মুখস্থ রাখতে হবে। এই শর্টকাটটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ভর্তি পরীক্ষায় এসে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা। কোয়েশ্চেনটা দেখেন, CH3 CH ডাবল বন্ড CH3 এই যৌগটির কয়টি স্টেরিও সমাণু রয়েছে? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে, এই কম্পাউন্ডটা হচ্ছে মূলত বিউটিন 2। আমাকে কোয়েশ্চেনটা করাইছে এই বিউটিন 2 যৌগটির কয়টি স্টেরিও সমাণু আছে। তো এট ফার্স্ট আমাকে জানতে হবে স্টেরিও সমাণু জিনিসটা কি। তো আমরা জানি স্টেরিও সমাণুতা হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে কি অপটিক্যাল আইসোমার বা আলোক সমানুতা। স্টেরিও সমানুতা হচ্ছে মূলত 2 প্রকার, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার বা আলোক সমানুতা, আর একটা যে জিওমেট্রিক্যাল আইসোমার বা জ্যামিতিক সমানুতা। এই যে কম্পাউন্ডটা, এই যে CH3 CH ডাবল বন্ড CH3, এই বিউটিনের আমার টোটাল স্টেরিও সমাণু বের করতে হবে। তো বিউটিনের টোটাল স্টেরিও সমাণু মানে এট ফার্স্ট আমাকে দেখতে হবে এই বিউটিনটার আলোক সমানুতা আছে কয়টা এবং দেখতে হবে জ্যামিতিক সমানুতা আছে কয়টা। এই টোটালটাই হচ্ছে মূলত স্টেরিও সমাণু। ওকে, আমরা এট ফার্স্ট চেক করব এই বিউটিনটা আলোক সমানুতা প্রদর্শন করে আলোক সমানুতা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই বিউটিনটা আলোক সমাণু আছে কিনা সেটা বোঝার জন্য আলোক সমানুতার একটা কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে। আলোক সমানুতা তারাই প্রদর্শন করে যাদের মধ্যে কাইরাল কার্বন বিদ্যমান আছে। যাদের মধ্যে কি আছে, কাইরাল কার্বন বিদ্যমান থাকে, তারাই একমাত্র আলোক সমানুতা প্রদর্শন করে। কাইরাল কার্বন, ওকে, কাইরাল কার্বন। এখন আমাকে যে বিউটিনটা দেওয়া আছে এটা যদি আমি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে আমার এরকম হচ্ছে। তাহলে দেখেন এই কম্পাউন্ডের মধ্যে কোনো কাইরাল কার্বন আছে কিনা। দেখেন এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু কোনো কাইরাল কার্বন নেই। কাইরাল কার্বন জিনিসটা কি? কাইরাল কার্বন জিনিসটা হচ্ছে আমরা জানি ল্যাকটিক অ্যাসিড যেটা, এটা আলোক সমানতা প্রদর্শন করে। কারণ হচ্ছে এই যে CH3 CH, এই যে আমি যদি ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা লিখে আপনাকে কাইরাল কার্বনটা বুঝাই, এই যে ল্যাকটিক অ্যাসিড এটার মধ্যে কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন জিনিসটা হচ্ছে কার্বনের যে 4টা হাত আছে, আমি যদি একটু বাংলায় বলি, কার্বনের যে 4টা হাত আছে এই 4টা হাতের মধ্যে যে মূলকগুলা থাকবে এই মূলকগুলা ভিন্ন ধর্মী মূলক হবে। অর্থাৎ একই টাইপের কোনো মূলক এই কার্বনের 4টা হাতে সংযুক্ত থাকবে না, অর্থাৎ চারোটাই অপ্রতিসম মূলক থাকবে। তাহলে ওই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারি। তাহলে আমার যে বিউটিন 2 আছে এটার মধ্যে কিন্তু কোনো কাইরাল কার্বন নেই। তার মানে এই বিউটিন 2টা আমার আলোক সমানুতা প্রদর্শন করবে। দ্যাট মিন্স আমরা দেখলাম যে আমার যে কম্পাউন্ডটা দেওয়া আছে এই যে কম্পাউন্ডটা বিউটিন 2 এটার মধ্যে কিন্তু কোনো কাইরাল কার্বন নেই। তার মানে এই বিউটিন 2টা কিন্তু আলোক সমানুতা প্রদর্শন করবে না, অর্থাৎ বিউটিন 2 এর কোনো আলোক সমানু নাই। এখন আমরা দেখব যে এই বিউটিন 2 এর জ্যামিতিক সমানুতা আছে কিনা। এখন জ্যামিতিক সমানুতা আছে, কারণ জ্যামিতিক সমানুতা হচ্ছে জ্যামিতিক সমানুতা কারা প্রদর্শন করে, তারা কারা প্রদর্শন করে সেটা আপনাকে আগে বুঝতে হবে। জ্যামিতিক সমানুতা দেখা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ। কি সমূহ? প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ হচ্ছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে, প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ। তা আমার যে বিউটিন 2টা দেওয়া আছে এটা কিন্তু একটা অ্যালকিন। তো যেহেতু এটা অ্যালকিন তাহলে অবশ্যই এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। এবং কোন একটা কম্পাউন্ড যদি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে তাহলে সেটার 2টা সমাণু থাকবে, একটা হচ্ছে সিস সমাণু আর একটা হচ্ছে ট্রান্স সমাণু। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই বিউটিন 2টা আলোক সমানুতা প্রদর্শন করে নাই কাইরাল কার্বন না থাকার কারণে, জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতেছে কারণ হচ্ছে এটা একটা প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিন হচ্ছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে এবং জ্যামিতিক সমানুতা প্রদর্শন করলে এটার সমানুতা
থাকবে দুইটা, একটা হচ্ছে সিস সমাণু আর একটা হচ্ছে ট্রান্স সমাণু। এখন সিস সমাণু কোনটা, ট্রান্স সমাণু কোনটা? সিস সমাণু হচ্ছে এই প্রতিস্থাপিত অ্যালকিনের মধ্যে যে দুইটা সেম মূলক থাকবে ওই দুইটা যদি দ্বিবন্ধনের একই পাশে থাকে, যেমন দেখেন এখানে সেম মূলক হচ্ছে একটা CH3, এই যে CH3, এই দুইটা মূলক একই, এই দুইটা মূলক দ্বিবন্ধনের কোন পাশে আছে, এক পাশে আছে। এবং দেখেন হাইড্রোজেন, এই দুইটা সেম মূলক দ্বিবন্ধনের এক পাশে থাকলে সেটাকে আমরা সিস সমাণু বলি, সেজন্য এটার নাম হবে হচ্ছে সিস বিউটিন 2। এখন ট্রান্স সমাণু কোনটা? ট্রান্স সমাণু হবে হচ্ছে যদি বিপরীত পাশে থাকে, যেমন এটা যদি আমি একটু লিখি CH3, এটা হয়তো আপনি জানেনই, C ডাবল বন্ড C, তাহলে এদিকে হবে CH3, এদিকে হবে হচ্ছে হাইড্রোজেন, এদিকে হবে হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ যদি সেম মূলকগুলা বিপরীত পাশে থাকে, যেমন এই ক্ষেত্রে দেখেন কার্বনের এই পাশে সেম মূলকটা, এই ক্ষেত্রে এই পাশে দেখেন এই যে বিপরীত পাশে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স বিউটিন। তাহলে এটার নাম হবে হচ্ছে ট্রান্স সমাণু, এটা হচ্ছে সিস সমাণু। এটা বোঝাটাই আমার মেইন লক্ষ্য না, আমার মেইন লক্ষ্যটা হচ্ছে স্টেরিও সমাণু কিভাবে চেক করে আপনি বের করতেছেন এটা। এই যে আলোক সমানুতা প্রদর্শন করে না, এই কম্পাউন্ডটা কাইরাল কার্বন না থাকার কারণে জ্যামিতিক সমাণু প্রদর্শন করতেছে, এটা প্রতিস্থাপিত অ্যালকিন হওয়ার কারণে, প্রতিস্থাপিত অ্যালকিন যেহেতু সেজন্য এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। জ্যামিতিক সমানুতা প্রদর্শন করলে এটার সমাণু থাকবে দুইটা, একটা সিস সমাণু, একটা ট্রান্স সমাণু। তার মানে আমার বিউটিন 2 কম্পাউন্ডের কয়টা সমাণু আছে, কয়টা স্টেরিও সমাণু আছে? টোটাল স্টেরিও সমাণু দেখলাম হচ্ছে আমরা দুইটা। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই যে নলেজগুলা, এই জিনিসগুলো যদি আপনি গ্যাদার করতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসা এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ নিচের কোনটা? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ নিচের কোনটা? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা করাইছে মার্কানি-ক্যাবের নিয়ম থেকে, মার্কানি-ক্যাবের নিয়ম থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছে। তো মার্কানি-ক্যাবের নিয়মটা জানার আগে এট ফার্স্ট আমরা দেখব মার্কানি-ক্যাবের নিয়মটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কাদের ক্ষেত্রে মার্কানি-ক্যাবের নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। মার্কানি-ক্যাবের নিয়মটা অ্যাপ্লাই হবে হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। অপ্রতিসম কাদের ক্ষেত্রে? অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু মার্কানি-ক্যাবের নিয়মটা প্রযোজ্য হবে। অপ্রতিসম অ্যালকিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, এটাও একটা অপ্রতিসম বিকারক, সেটা আমরা বললাম না। অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রেই অনলি মার্কানি-ক্যাবের নিয়মটা প্রযোজ্য হবে। এখন আমরা দেখব অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি। এই জিনিসটা কিন্তু না বুঝে অনেকেই, কারণ এই মার্কানি-ক্যাবের নিয়ম থেকে কিন্তু বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো হয়, সেজন্য আপনাকে অ্যাট ফার্স্ট জানতে হবে যে এই যে মার্কানি-ক্যাবের নিয়মটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি বললাম মার্কানি-ক্যাবের নিয়মটা অনলি প্রযোজ্য হবে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। এখন অপ্রতিসম অ্যালকিন কি জিনিস সেটা যদি আমি আপনাকে একটু বুঝাই, এই যে যেমন এই যে কম্পাউন্ডটা দেখেন প্রোপিন, যেটা আমার কোয়েশ্চেনে করা হয়েছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়া, এই প্রোপিনটা একটা অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন কেন? কারণ এই যে দেখেন অপ্রতিসম অ্যালকিন হচ্ছে তারা দ্বিবন্ধনযুক্ত 2 কার্বন পরমাণুতে যদি সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু না থাকে, অর্থাৎ কম বেশি হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে তাদেরকে বলা হয় হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। যেমন দেখেন এই যে দ্বিবন্ধনযুক্ত 2 কার্বন পরমাণু, এই যে এটা এই কার্বন পরমাণুতে দেখেন 2টা হাইড্রোজেন, এই কার্বন পরমাণুতে আছে আমার 2টা হাইড্রোজেন, এই দ্বিবন্ধনযুক্ত 2 কার্বন পরমাণুতে এই কার্বন পরমাণুতে আছে হচ্ছে আমার একটা হাইড্রোজেন। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত 2 কার্বন পরমাণুতে যদি সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে, হাইড্রোজেনের ভেরিয়েশন থাকে, তাহলে ওই অ্যালকিনটাকে বলা হয় হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। তার মানে এই প্রোপিনটাকে আমরা একটা অপ্রতিসম অ্যালকিন বলতে পারি। তো এই অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রেই অনলি মার্কানি-ক্যাবের নিয়মটা প্রযোজ্য হবে। এখন আমরা দেখব হচ্ছে মার্কানি-ক্যাবের নিয়মটা কি। এট ফার্স্ট আমরা দেখলাম মার্কানি-ক্যাবের নিয়মটা প্রযোজ্য হবে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। এখন আমরা দেখব হচ্ছে মার্কানি-ক্যাবের নিয়মটা। মার্কানি-ক্যাবের নিয়মটা আমরা সবাই জানি, তারপর আমি একটু কোয়েশ্চেন সলভিং এর সুবিধার্থে রিমেম্বার করিয়ে দিচ্ছি। দেখেন অ্যালকিনের এরকম অপ্রতিসম অ্যালকিনের, এটা হবে হচ্ছে স্পেসিফিক ভাবে বললে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত 2 কার্বনের যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, বিকারকের হাইড্রোজেন পরমাণুটিও
সেই কার্বন পরমাণুতে যুক্ত হবে। আমরা দেখলাম যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু সেম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে না, একটা কার্বনে হাইড্রোজেন পরমাণু বেশি থাকে আর একটা কার্বনে হাইড্রোজেন পরমাণু কম থাকে। তো এখানে মার্কানিকভের নিয়মে বলা হয়েছে যেই কার্বন পরমাণুতে হাইড্রোজেন বেশি থাকবে বিকারকের হাইড্রোজেন পরমাণুটাও সেই কার্বন পরমাণুতে যুক্ত হবে। এটাকে আমরা বলেছিলাম তেলা মাথায় তেল দেওয়ার মতো। আমরা মার্কানিকভের নিয়মটা মনে রাখতাম হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, এই সিস্টেমে মনে রাখতাম। অর্থাৎ যেটাতে হাইড্রোজেন পরমাণু বেশি আছে সেখানেই হাইড্রোজেন পরমাণুটা ঢুকবে, এটা তেলা মাথায় তেল দেওয়ার মতো। এইভাবে আমরা মার্কানিকভের নিয়মটা মনে রাখতাম। এই যে মার্কানিকভের নিয়মের আরেকটা বিপরীত নিয়ম আছে, এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে খারাসের পারক্সাইড প্রভাব। খারাসের পারক্সাইড প্রভাবটা হচ্ছে স্বল্প পরিমাণ যখন জৈব পারক্সাইডের উপস্থিতিতে আপনি এই বিক্রিয়াটা সেম বিক্রিয়াটা সংঘটিত করবেন, অপ্রতিসম অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সেম বিক্রিয়াটা যখন আপনি স্বল্প পরিমাণ জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত করবেন, তখন সেই বিক্রিয়াটা কিন্তু মার্কানিকভের বিপরীত নিয়মে সংঘটিত হবে। এই জিনিসটা বিজ্ঞানী খারাস আবিষ্কার করেছিলেন, এই জন্য এটাকে আমরা খারাসের পারক্সাইড প্রভাব বা খারাসের পারক্সাইড ফলাফল বলি। খারাসের পারক্সাইড ফলাফলটা হচ্ছে মার্কানিকভের নিয়মের বিপরীত। কখন হবে এটা? যদি সামান্য পরিমাণ বিক্রিয়ায় জৈব পারক্সাইড উপস্থিত থাকে। জৈব পারক্সাইড উপস্থিত না থাকলে মার্কানিকভের নিয়মে হবে, যদি জৈব পারক্সাইড উপস্থিত থাকে তাহলে মার্কানিকভের বিপরীত নিয়ম হবে। মার্কানিকভের বিপরীত নিয়মটা হবে হচ্ছে যেটিতে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, হাইড্রোজেন পরমাণুটা সেটাতেই ইন হবে, প্রবেশ হবে। কিন্তু মার্কানিকভের নিয়মটা ছিল যেটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু হচ্ছে সেটাতেই হাইড্রোজেন পরমাণু ঢুকবে। আর খারাসের পারক্সাইডের ক্ষেত্রে বিপরীত নিয়মের ক্ষেত্রে সেটা হচ্ছে যেটিতে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু হচ্ছে সেটাতে হাইড্রোজেন পরমাণুটা ঢুকবে। এখন আসেন আমরা কোয়েশ্চেনটা সলভ করব। দেখেন আমার কোয়েশ্চেনে বলা হয়েছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ নিচের কোনটা। এখন আসেন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়া। তো আমি তো ফার্স্ট আপনাকে চেক করে দেখাইছিলাম যে এই যে প্রোপিনটা একটা অপ্রতিসম অ্যালকিন। তো অপ্রতিসম অ্যালকিন যেহেতু, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে এই যে হাইড্রোজেন ব্রোমাইডের এই বিক্রিয়ায় কিন্তু আমরা মার্কানিকভের নিয়মটা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। মার্কানিকভের নিয়মটা অ্যাপ্লাই করতে পারি, কারণ প্রোপিনটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। এখন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে দেখেন, সেটা যদি আমি একটু বলি আপনাকে। এখানে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা পাই বন্ধন আছে। দেখেন এই যে এখানে যে একটা পাই বন্ধন আছে, এই পাই বন্ধনটা ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে জিনিসটা কি হচ্ছে দেখেন, CH3 বন্ড CH কার্বন CH। আমি একটু একদম বেসিক লেভেল থেকে আপনাকে বোঝাচ্ছি। এই যে হাইড্রোজেন, এই যে যখন এই যে এখানে একটা পাই বন্ধন ছিল, এটা যখন ভেঙে গেছিল, এই কার্বনে একটা হাত খালি হয়, এই কার্বনে একটা হাত খালি হয়। ওকে, এই কার্বনে একটা হাত খালি, এই কার্বনে একটা হাত, এই যে দুই কার্বনে দুইটা হাত খালি হয়েছে। এই যে দেখেন এটা মার্কানিকভের নিয়মে সংগঠিত। মার্কানিকভের নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে যেটাতে হাইড্রোজেন পরমাণু বেশি ছিল, যেমন দেখেন এই কার্বন পরমাণু কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু, এই দুইটা যেটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে যেই কার্বনে, সেইখানে এই যে বিকারকের যে একটা হাইড্রোজেন পরমাণু আছে সেটাও কিন্তু এখানে ইন হবে, এই কার্বন পরমাণুতেই যুক্ত হবে। আর বাকিটা এই যে পাশে যে ব্রোমিনটা আছে সেটা অন্য কার্বন পরমাণুতে যুক্ত হবে। এটা হচ্ছে মার্কানিকভের নিয়ম। অর্থাৎ যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু ছিল, এই যে বিকারকের হাইড্রোজেন পরমাণুটাও সেটাতে ঢুকলো। ওকে, এটা হচ্ছে মার্কানিকভের নিয়ম। আর মার্কানিকভের এই যে সেম বিক্রিয়াটা যখন আপনি কিছু পরিমাণ জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত করবেন, তখন সেই ক্ষেত্রে বিপরীত বিক্রিয়া সংঘটিত হবে। বিপরীত বিক্রিয়া বলতে কিরকম, এই যে ঠিক সেম আপনার পাই বন্ধনটা ভেঙে যাবে, C বন্ড S বন্ড S, এই যে সেম এখানে যে একটা পাই বন্ধন ছিল এটা ভেঙে যাবে, এখানে একটা হাত কালে হবে, এখানে একটা হাত কালে হবে। তো এখানে যেহেতু এই বিক্রিয়া সেম বিক্রিয়া, এটাতে কিন্তু জৈব পারক্সাইড ছিল না দেখে মার্কানিকভের নিয়মে হয়েছিল। বাট এটাতে যখন পারক্সাইড দেখতেছেন তাহলে সেটা মার্কানিকভের বিপরীত নিয়মে হবে। বিপরীত নিয়মে কি হবে, এই যে বিকারকের এই হাইড্রোজেন পরমাণুটা যে কম, যে হাইড্রোজেন কম যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন কম আছে সেই হাইড্রোজেন, সেখানে হাইড্রোজেনটা আমার ইন হবে। যেমন এই যে হাইড্রোজেনটা এখন ইন হবে এই কার্বন পরমাণুতে, আর ব্রোমিনটা ইন হবে এই কার্বন পরমাণুতে। এটা হচ্ছে খারাসের পারক্সাইড ফলাফল। তার মানে আমার এই কম্পাউন্ডটা ছিল হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, আর এটা হচ্ছে আমার 1 ব্রোমো প্রোপেন। এটা হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, এটা হচ্ছে 1 ব্রোমো প্রোপেন। তার মানে আমরা দেখলাম সেম বিক্রিয়া যখন মার্কানিকভের নিয়মে সংঘটিত হচ্ছে তখন প্রধান
তখন উৎপাদটা হচ্ছে আমার 2 ব্রোমোপ্রোপেন, আর যখন পারক্সাইডের উপস্থিতিতে সংগঠিত হচ্ছে তখন উৎপাদটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় আসা মার্কোনিকোভের নিয়ম সম্পর্কিত এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। যেমন দেখেন আমাকে কোয়েশ্চেনটা বলেছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে আমার এই যে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ। আমরা দেখলাম যে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ হচ্ছে এই যে 2 ব্রোমোপ্রোপেন। যদি এখানে বলতো আমাকে সেম কোয়েশ্চেন যদি এভাবে বলতো যে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়া জৈব পারক্সাইডের উপস্থিতিতে, তখন কিন্তু আমার প্রধান উৎপাদ হতো হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। যদি এখানে সেম কোয়েশ্চেনে জৈব পারক্সাইডের উল্লেখ থাকতো তখন আমার প্রধান উৎপাদ হতো 1 ব্রোমোপ্রোপেন। যেহেতু এখানে জৈব পারক্সাইডের উপস্থিতিতে কথা বলে নাই, সেই জন্য আমার মার্কোনিকোভের নিয়মেই বিক্রিয়াটা সংগঠিত হয়ে প্রধান উৎপাদ হবে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে এই যে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য এট ফার্স্ট আপনাকে বুঝতে হবে মার্কোনিকোভের নিয়মটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। দেন মার্কোনিকোভের নিয়ম এবং মার্কোনিকোভের বিপরীত নিয়ম, এই দুইটা জিনিস যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় সেই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিচের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি? নিচে আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, আমাকে কোয়েশ্চেনটা করাইছে এই বিক্রিয়ায় প্রধান উৎপাদ নিচের কোনটা হবে। বিক্রিয়াটা দেখেন এসিটিলিন CH ট্রিপল বন্ড CH ইথাইন, দ্যাট মিনস হচ্ছে এসিটিলিন প্লাস পানির বিক্রিয়া। দেখা যাচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে প্রধান উৎপাদ কোনটা হবে, এটা আমাকে কোয়েশ্চেন করা হয়েছে। দেখেন এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো এই টাইপের কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনি সিম্পলি জাস্ট একটা হেডলাইন মনে রাখবেন, বাকি কলা কৌশলটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বিক্রিয়ার ফলে প্রোডাক্টটা কি হবে। আপনি মনে রাখবেন হচ্ছে অ্যালকাইনে পানি সংযোজন, অ্যালকাইনে কি পানি সংযোজন, অ্যালকাইন মিন্স হচ্ছে ট্রিপল বন্ড। অ্যালকাইনে পানি সংযোজন করলে মনে রাখবেন এই জিনিসটা, অ্যালকাইনে পানি সংযোজন করলে কার্বনাইল যৌগ হয় অ্যালডিহাইড তৈরি হবে, না হয় কি তৈরি হবে, কিটোন তৈরি হবে। দেখেন অ্যালকাইনে যখন আপনি পানি সংযোজন করবেন 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনে যখন আপনি পানি সংযোজন করবেন কার্বনাইল যৌগ হয় অ্যালডিহাইড তৈরি হবে, না হয় কিটোন তৈরি হবে। এখন কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা এরকম, লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে 60 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সঙ্গে অ্যালকাইন ট্রিপল বন্ড যুক্ত হয়ে কার্বনাইল যৌগ অ্যালডিহাইড বা কিটোন কি করে গঠন করে। অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। এখন কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে সেটা আমরা দেখব। যেমন দেখেন এসিটিলিন, যেটা এসিটিলিন দেখেন এটা হচ্ছে কি ইথাইন বা এসিটিলিন বা ইথাইন। এখন এটার সাথে যখন আমি পানি সংযোজন করব, 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্স্ট স্টেপে যেটা হবে, এখানে দেখেন একটা সিগমা বন্ধন এবং দুইটা কি আছে পাই বন্ধন আছে। এখান থেকে ফার্স্ট স্টেপে আপনার একটা পাই বন্ধন ভেঙে যাবে। তাহলে একটা যদি পাই বন্ধন ভাঙে দেখেন জিনিসটা কি হচ্ছে CH, এই কার্বনে একটা হাত ফাঁকা হচ্ছে, এই কার্বনে একটা হাত ফাঁকা হচ্ছে। এখন এই যে পানিতে আমরা জানি H+ এবং কি আছে OH- আয়ন আছে। এরপর দেখেন এখন এই যে দুই কার্বন পরমাণুতে দুইটা হাত খালি আছে, এখানে একটা কার্বন পরমাণুতে হাইড্রোজেন ঢুকবে আর একটা কার্বন পরমাণুতে ঢুকবে হচ্ছে OH। তার মানে আমার এই কার্বন পরমাণুতে হাইড্রোজেন, এই কার্বন পরমাণুতে কি ঢুকলো OH। দেন পরবর্তী স্টেপে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে আরো একটা কিন্তু পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধন ছিল। ফার্স্ট স্টেপে একটা পাই বন্ধন ভেঙে গিয়ে এই প্রোডাক্ট হবে। দেন সেকেন্ড স্টেপে আবার এই পাই বন্ধনটা ভেঙে যাবে। এই যে মনে করেন এই পাই বন্ধনটা আবার ভেঙে যাবে। যদি এই পাই বন্ধন ভেঙে যায় তাহলে এই কার্বনে একটা হাত খালি হবে, আমি এখানে দেখাচ্ছি, এই কার্বনে আরেকটা হাত খালি হবে। এই যে এখন দুই কার্বনে দুইটা হাত খালি হচ্ছে। দেন পাশাপাশি দেখেন এই কার্বনে যে OH মূলকটা আছে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই যে অক্সিজেনটা হাইড্রোজেনকে এখানে কি দিবে বিতাড়িত করবে, এখান থেকে হাইড্রোজেনটা রিমুভ হবে। এখান থেকে যদি হাইড্রোজেনটা রিমুভ হয় অক্সিজেনের এখানে একটা হাত কি হবে খালি হবে। দেখেন জিনিসটা এখানে কিন্তু একটা অক্সিজেনের হাত খালি হবে। তাহলে এই দুই কার্বন পরমাণুতে দুইটা হাত খালি আছে, আবার এই কার্বন পরমাণুর এখানে যে অক্সিজেন আছে এখানে একটা হাত খালি আছে। এখান থেকে কিন্তু হাইড্রোজেনটা কি হচ্ছে মাইনাস হচ্ছে, বিতাড়িত হয়ে গেছে। এই যে দেখেন এখন এই কার্বন পরমাণুতে আসেন, এই কার্বন পরমাণু এবং এই অক্সিজেনের মধ্যে আরেকটা পাই বন্ধন
বন্ধন গঠন হয় ইন্টারনালি। দেখেন কিভাবে, কারণ একটা পাই বন্ধন গঠন করার জন্য এখানে অক্সিজেনের যে একটা হাতকালি এটা এবং এই কার্বনের একটা হাতকালি, এই দুইটা হাত মিলে এখানে এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা কি গঠন হয়, পাই বন্ধন গঠিত হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আবারও জিনিসটা আপনাকে বুঝাচ্ছি। দেখেন প্রথমে এই যে একটা পাই বন্ধন ছিল, আরেকটা এই পাই বন্ধন ভেঙে যাচ্ছে, দুই কার্বনের দুইটা হাত খালি হচ্ছে। ওকে, দেন এই যে এখানে যে এই কার্বনে আবার যে একটা ওএইচ মূলক আছে, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই অক্সিজেনটা এখানে হাইড্রোজেনকে বিতাড়িত করতেছে। তো এখান থেকে যদি হাইড্রোজেনটা বিতাড়িত করে অক্সিজেনের একটা হাতকালি হচ্ছে। এই যে দেখেন এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে এখানে একটা অক্সিজেনের হাতকালি, এখানে একটা কার্বনের হাতকালি, এই যে দুইটা হাতকালি মিলে আবার কার্বন এবং অক্সিজেনের মধ্যে এখানে একটা কি বন্ধন হচ্ছে, পাই বন্ধন হচ্ছে। এই যে বিতাড়িত হাইড্রোজেনটা এই যে কার্বনে, এই যে পাশের কার্বনে যে একটা হাত ফাঁকা হচ্ছে, এখানে এই হাইড্রোজেনটা ইন হচ্ছে। আশা করি আপনি আমার জিনিসটা বুঝতে পেরেছেন। তার মানে আমার প্রোডাক্টটা হচ্ছে কিরকম, এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে পাশে একটা হাইড্রোজেন আছে, এই যে কার্বন একটা হাত কালি আছে, এই যে অক্সিজেন থেকে যে একটা হাইড্রোজেন রিমুভ হলো সেটা এই কার্বন পরমাণুতে যুক্ত হলো, এবং এখানে একটা হাইড্রোজেন আছে এবং এই যে অক্সিজেনের মধ্যে একটা কি বন্ধন হলো, পাই বন্ধন। তার মানে আমার যেটা তৈরি হলো দেখেন এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তার মানে আমি যদি সংখ্যাটা একটু সুন্দর করে লিখি হচ্ছে CH3CHO, যেটা হচ্ছে একটা কি অ্যালডিহাইড, এই যে ইথানল। ওকে, এখন দেখেন যদি আরেকটা আমরা অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিলিন, যদি আমরা প্রোপাইন নিই, প্রোপাইন নিই, এই যে এটা প্রোপাইন, এই যে এটাও ট্রিপল বন্ড, বাট এটার সাথে যখন আপনি পানির সংযোজন ঘটাবেন প্রোপাইনের সাথে, তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এই যে ঠিক এই বিক্রিয়ার মতো সেম, প্রথমে এই পাই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধন বাংলা আপনার কি হচ্ছে CH3 বন্ড C ডাবল বন্ড CH, এই কার্বনের একটা হাতকালি হচ্ছে, এই কার্বনের একটা হাতকালি হচ্ছে। এখন আসেন এখানে H প্লাস এবং কি আছে OH মাইনাস আছে পানিতে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মার্কানিকভের নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, মার্কানিকভের নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকাইন। এখন অপ্রতিসম অ্যালকাইন কেন? অপ্রতিসম অ্যালকাইন হচ্ছে কারণ এই যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত দুই কার্বন পরমাণুতে যদি সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে তাদেরকে আমরা অপ্রতিসম অ্যালকাইন বলে থাকি, অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম অ্যালকাইন বলে থাকি। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত দুই কার্বন পরমাণুতে যদি সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে, কম বেশি হাইড্রোজেন থাকে, তাদেরকে আমরা অপ্রতিসম অ্যালকিন বলে থাকি। যেমন এই যে ত্রিবন্ধন যুক্ত দুই কার্বন পরমাণু, এই দুই কার্বন পরমাণুতে দেখেন এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, বাট এই কার্বন পরমাণুতে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নাই, অর্থাৎ কম বেশি আছে, ভেরিয়েশন আছে। এরকম ভেরিয়েশন থাকলে এই অ্যালকিন এবং অ্যালকাইন গুলাকে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম অ্যালকাইন বলা হয় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে যদি কম বেশি হাইড্রোজেন পরমাণু থাকে। তো যেহেতু এটা একটা যেহেতু অপ্রতিসম অ্যালকাইন, আমরা জানি যে অপ্রতিসম অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে মার্কানিকভের নিয়মটা প্রযোজ্য হয়। মার্কানিকভের নিয়মটা কি? যেই কার্বন পরমাণুতে হাইড্রোজেন বেশি থাকবে সেই কার্বন পরমাণুতেই বিকারকের হাইড্রোজেন পরমাণুটা কি হবে? যুক্ত হবে। তো দেখেন এই কার্বন পরমাণুতে অলরেডি হাইড্রোজেন আছে, বাট এই কার্বন পরমাণুতে হাইড্রোজেন নাই। তো মার্কানিকভের নিয়ম অনুযায়ী যেই কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে সেই কার্বন পরমাণুতে হাইড্রোজেনটা ঢুকলো এবং যে ওএইচ মূলকটা আছে সেটা এই কার্বন পরমাণুতে ঢুকলো। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। দেন পরবর্তী স্টেপে যেটা হচ্ছে এখানে যে আরেকটা পাই বন্ধন আছে সেই পাই বন্ধনটা আবার ভেঙে যাবে। তাহলে এই যে পাই বন্ধনটা যদি আবার ভেঙে যায় তাহলে জিনিসটা কি হচ্ছে দেখেন, CH3 বন্ড C বন্ড OH বন্ড CH, এখানে আরেকটা হাইড্রোজেন আছে। ওকে, এখন দেখেন এখানে একটা পাই বন্ধন ছিল, এটা ভেঙে গেল, এই কার্বনের একটা হাত খালি হচ্ছে, এই কার্বনের একটা কি হচ্ছে, হাত ফাঁকা হচ্ছে। দেন দেখেন এখান থেকে ঠিক সেম OH মূলক থেকে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই অক্সিজেনটা এই OH মূলক থেকে হাইড্রোজেনটা বিতাড়িত হবে, অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেনকে তাড়ায় দিবে। অক্সিজেন হাইড্রোজেনকে যখন তাড়ায় দিবে তখন এখানে অক্সিজেনের একটা কি হবে, হাত ফাঁকা হবে। তো দেখেন এই যে অক্সিজেনের একটা হাত ফাঁকা, এদিকে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই দুইটা হাত মিলে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা কি বন্ধন হবে, পাই বন্ধন হবে। এবং এই যে বিতাড়িত হাইড্রোজেনটা এই কার্বনের যে একটা হাত ফাঁকা আছে এখানে কি হবে, যুক্ত হবে। তার মানে আমার প্রোডাক্টটা কি হচ্ছে তাহলে, CH3 বন্ড C
ডাবল বন ও বন এটা যদি আমি যোগ করি টোটাল হচ্ছে CH3, যেটা হচ্ছে একটা কি মূলক, কিটুন মূলক। তার মানে আমরা দেখলাম যে অ্যালকিনের সঙ্গে পানি সংযোজন করলে, অ্যালকিনের সঙ্গে যখন পানি সংযোজন করব এসিটিলিনের ক্ষেত্রে তখন আমার প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড, আর প্রোপাইনের ক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে কি, কিটুন। এই জিনিসটা হচ্ছে এইভাবে মনে রাখতে পারেন, যখন অ্যালকাইনটা অপ্রতিসম অ্যালকাইন হবে, অ্যালকাইনটা যখন অপ্রতিসম হবে তখন সেই ক্ষেত্রে তৈরি হবে কিটুন, আর যদি অপ্রতিসম না হয় সেই ক্ষেত্রে তৈরি হবে অ্যালডিহাইড। এই যে দেখেন এসিটিলিনটা কিন্তু অপ্রতিসম না। অপ্রতিসম না কেন? কারণ এই যে দ্বিবন্ধনযুক্ত 2 কার্বন পরমাণু আছে, এটাতেও কিন্তু একটা হাইড্রোজেন, এটাতেও কিন্তু একটা হাইড্রোজেন, সমান সংখ্যক হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা অপ্রতিসম অ্যালকাইন বলি না। বাট প্রোপাইনের ক্ষেত্রে কিন্তু এটা অপ্রতিসম অ্যালকাইন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেনই নাই, অর্থাৎ কম বেশি থাকলে সেটাকে অপ্রতিসম। তার মানে আমরা দেখলাম অপ্রতিসমের ক্ষেত্রে অপ্রতিসম অ্যালকাইন প্লাস পানি হলে প্রোডাক্ট তৈরি হচ্ছে অ্যালডিহাইড, অপ্রতিসম না হলে অ্যালকাইন প্লাস পানির সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে অ্যালডিহাইড, আর অপ্রতিসম অ্যালকাইন প্লাস পানির সাথে যুক্ত হচ্ছে কিটুন। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এগুলো খাতায় বসে বসে যদি নিজে একবার প্র্যাকটিস করেন তাহলে এগুলো আপনি আর কখনোই বলবেন না। দ্যাট মিনস আমরা দেখলাম এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে, তাহলে যে নিচের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি হবে। এই যে দেখেন আমি আপনাকে বলছি যে এরকম অ্যালকাইনের সাথে পানি যুক্ত হলে অ্যালডিহাইড এবং কিটুন তৈরি হবে, এবং যদি সেটা অপ্রতিসম অ্যালকাইন হয় তাহলে কিটুন তৈরি হবে, যদি সেটা অপ্রতিসম অ্যালকাইন হয় তাহলে কিটুন তৈরি হবে, আর যদি অপ্রতিসম অ্যালকাইন না হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যালডিহাইড তৈরি হবে। তো দেখেন আমার কোয়েশ্চেনে যে অ্যালকাইনটা আছে সেটা কি অপ্রতিসম অ্যালকাইন কিনা, তাহলে এটা কিন্তু অপ্রতিসম অ্যালকাইন না, এটা প্রতিসম অ্যালকাইন। তাহলে প্রতিসম অ্যালকাইন হলে আমার প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড। এখন আপনার অপশনে কোনটা অ্যালডিহাইড আছে দেখেন, এই যে অ্যালডিহাইড এই অপশনে আছে, দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে CH3CHO। এটা হচ্ছে কি, ইথানল তৈরি হবে। এখানে আরেকটা ট্রিক্স আছে, যদি এখানে আরো একটা অ্যালডিহাইড থাকতো তখন সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা কোনটা দেখাতেন। যদি দুইটা অ্যালডিহাইড থাকতো, সাপোজ এরকম মনে করেন CH3 CH2 CHO, যদি এটাও অ্যালডিহাইড থাকতো তাহলে তখন সেক্ষেত্রে প্রোডাক্টটা কিভাবে আপনি অ্যান্সার করতেন। তাহলে প্রোডাক্টটা অ্যান্সার করতে হবে আপনাকে, এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন থাকবে, ঠিক প্রোডাক্টটা তত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। যেমন এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, সেই জন্য প্রোডাক্টটাও 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। এই কয়েকটা ইনফরমেশন যদি আপনার মাথায় থাকে তাহলে ভর্তি পরীক্ষা আসায় এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, পিবিসি এর উপাদান কোনটি? পিবিসি এর উপাদান নিচের কোনটি? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো এই টাইপের পিবিসি সংক্রান্ত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এট ফার্স্ট আপনাকে জানতে হবে পিবিসি জিনিসটা কি। পিবিসি হচ্ছে মূলত পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইডটাকে আমরা সংক্ষেপে পিবিসি বলে থাকি। ওকে, পলিভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা সংক্ষেপে পিবিসি বলি। তো আপনার যখন পিবিসি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আসবে তখন আপনি মাথায় নিয়ে আসবেন এই পিবিসি বা পলিভিনাইল ক্লোরাইড তৈরির ধাপ হচ্ছে 2টা, অর্থাৎ এই পিবিসিটা 2 ধাপে তৈরি হয়। ওকে, ফার্স্ট স্টেপটা মনে রাখবেন, এসিটিলিন ও HCl গ্যাসের মিশ্রণকে দেখেন, এসিটিলিন এবং HCl গ্যাসের মিশ্রণকে যখন আপনি মার্কিউরি ক্লোরাইডের প্রভাবকের উপস্থিতিতে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মিশ্রণটা যখন চালনা করবেন, কি এসিটিলিন ও HCl গ্যাসের মিশ্রণটাকে মার্কিউরি ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে আপনি যখন তৈরি করবেন তখন আপনার ফার্স্ট স্টেপে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আমি আপনাকে থিওরিটিক্যালি বোঝাচ্ছি, দেন আমি আপনাকে বোঝাবো হচ্ছে কিভাবে বিক্রিয়াগুলো খুব সংক্ষেপে খুব ইজিলি জিনিসগুলো আপনি মনে রাখবেন। এই টাইপের বিক্রিয়াগুলো, যে কোনো অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন আপনি কিভাবে ইজিলি মনে রাখবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব পাশাপাশি। তো দেখেন ফার্স্ট স্টেপে আমার তৈরি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওকে, তো আমরা তৈরি করতেছি হচ্ছে মূলত পলিভিনাইল ক্লোরাইড পিবিসি, কিন্তু আমার ফার্স্ট স্টেপে অনলি তৈরি হচ্ছে কি দেখেন ভিনাইল ক্লোরাইডটা ফার্স্ট স্টেপে। ওকে, সেটা কোত্থেকে পাচ্ছি আমরা? এসিটিলিন এবং HCl গ্যাসের মিশ্রণ থেকে। ওকে, দেন এই যে উৎপন্ন ভিনাইল ক্লোরাইডটাকে দ্বিতীয় ধাপে সেকেন্ড স্টেপে আমরা
কিছু জৈব পারঅক্সাইড যেমন বেনজুইল পারঅক্সাইডের উপস্থিতিতে যখন আমরা আবার এই মিশ্রণটাকে চালনা করব অধিক চাপ এবং তাপমাত্রায় আবার এই বিনাইল ক্লোরাইডটা কিছু জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা এই বিনাইল ক্লোরাইড থেকে পাবো হচ্ছে ফাইনালি পলিভিনাইল ক্লোরাইড। ওকে, আমি এখন আপনাকে থিওরিটিক্যালি বোঝালাম। এই দুইটা স্টেপ মনে রাখবেন। ফার্স্ট স্টেপে পাবো বিনাইল ক্লোরাইড, এই বিনাইল ক্লোরাইডটা পাবো এসিটিলিন ও HCl গ্যাসের মিশ্রণ থেকে। দেন আমরা দ্বিতীয় ধাপে কিছু জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে এই বিনাইল ক্লোরাইড থেকে পাবো হচ্ছে ফাইনালি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। এখন আমি আপনাকে দেখাবো যে বিক্রিয়াগুলো কিভাবে ইজিলি আপনি মনে রাখবেন কোনো রকম মুখস্থ করা ছাড়াই। দেখেন, আমি আপনাকে বললাম যে স্টেপ হচ্ছে দুইটা পিভিসি তৈরির। ফার্স্ট স্টেপে আমরা এসিটিলিন ও HCl গ্যাসের মিশ্রণটা চালনা করব। এখানে প্রভাবকগুলো মনে রাখবেন 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরি ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে। ওকে, এখন বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে দেখেন। এখানে দেখেন এই যে এসিটিলিন, এই কম্পাউন্ডে কিন্তু একটা সিগমা বন্ধন আমার দুইটা পাই বন্ধন। তো এখান থেকে দুইটা পাই বন্ধন থেকে একটা পাই বন্ধন আমার ভেঙে যাবে। তাহলে একটা পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে কি হচ্ছে দেখেন, এখানে আছে হচ্ছে CH। একটা পাই বন্ধন যখন ভেঙে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হচ্ছে। এখন এই যে দুইটা হাত ফাঁকা হচ্ছে, এই যে দুইটা হাত ফাঁকা হাতে একটাতে ডুববে হচ্ছে হাইড্রোজেন, এখানে HCl থেকে একটাতে ডুববে হাইড্রোজেন আর একটাতে ডুববে হচ্ছে ক্লোরিন। তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম। এই যে প্রোডাক্টটা, এটা হচ্ছে মূলত বিনাইল ক্লোরাইড। এটা কি বিনাইল ক্লোরাইড। সো আপনাকে আর বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে প্রোডাক্ট কিভাবে তৈরি হচ্ছে এগুলো আর মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট এই যে বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়ক, এখানে এই দুইটা মনে রাখলে হবে, এসিটিলিন ও HCl। এই দুইটার থেকে কিভাবে বিনাইল ক্লোরাইড হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে ওটা আর মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট রিঅ্যাকট্যান্টগুলো মনে রাখবেন। ওকে, দেন এই বিক্রিয়ার কলা কৌশল অবলম্বন করে জিনিসগুলো ইজিলি বের করতে পারবেন। দেন স্টেপ 2 তে আমি আপনাকে বললাম পরবর্তীতে এই যে বিনাইল ক্লোরাইডটা আমি যদি একটু সাজিয়ে লিখি CH2 ডাবল বন্ড CHCl। ওকে, এই যে বিনাইল ক্লোরাইডটা, এটাকে যখন আমরা পরবর্তীতে কিছু জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে অধিক চাপ এবং তাপমাত্রায় আবার বিক্রিয়াটা করাবো, তখন আমার তৈরি হবে হচ্ছে ফাইনালি পিভিসি অর পলিভিনাইল ক্লোরাইড। এখন এই কম্পাউন্ডটা কিভাবে হবে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু দুইটা পাই বন্ধন ছিল, তার মধ্যে ফার্স্ট স্টেপে একটা পাই বন্ধন ভেঙে গিয়েছিল। এখন সেকেন্ড স্টেপে আরো একটা পাই বন্ধন ভাঙবে, আরেকটা পাই বন্ধন ভাঙলে আমার কি হচ্ছে তাহলে দেখেন CH2। ওকে, এই যে সিগমা, তাহলে এখানে হচ্ছে CHCl, এই কার্বনে একটা হাত ফাঁকা হচ্ছে, আমার এই কার্বনে একটা হাত ফাঁকা হচ্ছে। তাহলে প্রোডাক্ট হচ্ছে এরকম। এই যে এটাই হচ্ছে আমার পিভিসি অর পলিভিনাইল ক্লোরাইড। এখানে যখন আপনি বিনাইল ক্লোরাইড N সংখ্যক নেবেন, এদিকেও পলিভিনাইল ক্লোরাইড আমার কি তৈরি হবে N সংখ্যক। এই যে তখন এই যে N সংখ্যক থেকে N সংখ্যক পিভিসি তৈরি, এই যে এটাকে আমরা আবার পলিমারকরণ বিক্রিয়া বলতে পারি। এটা আবার তৈরি হয়েছে পলিমারকরণ পদ্ধতিতে। ওকে, এই জিনিসটা এভাবে মনে রাখবেন। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এই যে আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে পিভিসিটা তৈরি হয় উৎপন্ন পলিভিনাইল ক্লোরাইডটা আমরা হ্যাপটেন দ্রাবকে রাখি। কি দ্রাবকে? হ্যাপটেন দ্রাবকে রাখা হয়। এই জিনিসটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাপটেন দ্রাবকে এই যে উৎপন্ন পিভিসিটাকে আমরা সংরক্ষিত করি হচ্ছে কোন দ্রাবকে? হ্যাপটেন দ্রাবকে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আমি এত কিছু ইন ডিটেলস আপনাকে বুঝালাম যাতে পিভিসি সংক্রান্ত আর যে কোনো কোয়েশ্চেন আসলে আপনার যাতে এই জিনিসগুলো নিয়ে আর কনফিউশন ক্রিয়েট না হয়, আপনি নিজে নিজে এইভাবে জিনিসগুলো স্টাডি করবেন, দেখবেন ইজিলি এই জিনিসগুলো আপনার মাথায় চলে আসবে। ওকে, এখন যদি আমরা কোয়েশ্চেনটার অ্যান্সারটা করি যে পিভিসি এর উপাদান কোনটি, পলিভিনাইল ক্লোরাইডের উপাদান কোনটি, তো আমরা দেখলাম পলিভিনাইল ক্লোরাইডটা তৈরি হয় দুই ধাপে। জিনিসটা হচ্ছে এসিটিলিন এবং HCl গ্যাসের মিশ্রণ থেকে পায়। থেকে এসিটিলিন এবং HCl গ্যাসের মিশ্রণ থেকে, যেটা আমার অপশন এ তে আছে, যেটা হচ্ছে এই যে আমার এসিটিলিন। ওকে, দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে এসিটিলিন। পাশাপাশি আমি আপনাকে যে ডিসকাশনটা শেয়ার করলাম, এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন যাতে পরবর্তীতে এই পিভিসি সংক্রান্ত অন্য কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন যৌগটিতে একের অধিক সংকরিত কার্বন আছে? নিচের কোন যৌগটিতে একের অধিক সংকরিত কার্বন আছে? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে জাস্ট সিম্পল তিনটে ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অ্যালকেন এবং অ্যালকাইনের সম্পর্কটা। অ্যালকেন মিনস হচ্ছে আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন। মাথায় রাখবেন কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে sp3 সংকরণ, আর হচ্ছে অ্যালকিন যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে sp
sp2 সংকরণ, আর হচ্ছে অ্যালকাইন যেখানে কার্বন কার্বন 3 বন্ধন সেক্ষেত্রে হচ্ছে sp সংকরণ। এই তিনটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। যেমন আমাদের যে 4টা অপশন দেওয়া আছে তার মধ্যে একটা অপশন হচ্ছে সাইক্লোহেক্সেন। হ্যাক্সেন, আমরা সাইক্লোটা বাদ দিলাম, প্রথমে আমরা চিন্তা করি হ্যাক্সেন। হ্যাক্সেন জিনিসটা কি? এটা হচ্ছে একটা অ্যালকেন, এটা হচ্ছে কি একটা অ্যালকেন। সাইক্লোহেক্সেন মানে হচ্ছে, সাইক্লো মানে ওই হ্যাক্সেনটাকে আমরা চাকরিক আকারে যখন চক্র আকারে লিখবো হ্যাক্সেনটাকে তখন সেটা হয়ে যাবে হচ্ছে সাইক্লোহেক্সেন। এই যে সাইক্লোহেক্সেন এটার গাঠনিক সংকেত হচ্ছে এটা। তো এখানে দেখেন যে কার্বন কার্বন, এখানে কার্বন এবং কার্বনের মধ্যে কিন্তু একক বন্ধন। তো কার্বন কার্বন যখন একক বন্ধন সেক্ষেত্রে আমি বলেছিলাম কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে সংকরণটা হচ্ছে কি sp3 সংকরণ। এখানে কিন্তু ওই একটাই সংকরণ দেখা যাচ্ছে যেটা হচ্ছে কার্বন এবং কার্বনের মধ্যে অনলি একক বন্ধন, সেই জন্য এই সাইক্লোহেক্সেনের সংকরণটা হবে একটা, সেটা হচ্ছে sp3 সংকরণ। এখন বেনজিন আছেন, বেনজিনের ক্ষেত্রে C6H6 আপনি যখন গাঠনিক সংকেত আসবেন সেটা হচ্ছে এরকম, এটা আমরা সবাই জানি। তো এখানে দেখেন কার্বন কার্বন কি বন্ধন? দ্বিবন্ধন। তো কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম সংকরণটা হচ্ছে sp2 সংকরণ। তার মানে আমরা বেনজিনে দেখলাম sp2 সংকরণ, সাইক্লোহেক্সেন যেটা একটা অ্যালকেন যেখানে কার্বন কার্বন একক বন্ধন সেক্ষেত্রে হচ্ছে sp3 সংকরণ। এখন অপশনে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে টলুইন। টলুইনটা কি? বেনজিন মূলকে যখন একটা হাইড্রোজেন পরমাণু, এই যে দেখেন এটা হচ্ছে বেনজিন চক্র। এই বেনজিন চক্র থেকে এই যে দেখেন কার্বনের, এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণু যখন বাদ গিয়ে একটা মিথাইল মূলক যুক্ত হবে, যদি মিথাইল মূলক যুক্ত হয় তাহলে জিনিসটা কি হয় দেখেন, এই যে এখানে একটা কার্বন আছে, এখান থেকে কিন্তু হাইড্রোজেনটা চলে গেল, তার মানে মিথাইল মূলক, এই যে একটা মিথাইল মূলক ঢুকলো, এই যে এই হাইড্রোজেনটা বাদ দিয়ে এই যে কার্বনটা আছে এখানে, এই কার্বন একটা হাত ফাঁকা হচ্ছে, এই হাতে যদি একটা মিথাইল মূলক প্রবেশ করে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে টলুইন। কি বলি? টলুইন। টলুইন। এখন দেখেন এই টলুইনে কোন সংকরণ, এই টলুইনে কোন ধরনের সংকরণ আছে সেটা যদি আমরা একটু চেক করি, প্রথমে হচ্ছে এই যে বেনজিনের এখানে কি আছে? ডাবল বন্ড আছে। এই যে এই কার্বন এই কার্বন, বেনজিনের ক্ষেত্রে এই কার্বন এই কার্বনে এখানে ডাবল বন্ড, তার মানে এখানে বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ক্ষেত্রে আমার সংকরণটা হবে হচ্ছে sp2 সংকরণ। এখন আসেন আবার এই কার্বনের সাথে এই কার্বনের কিন্তু একক বন্ধন, এই যে টলুইনের যে মিথাইল মূলক এটার সাথে এই কার্বনের কিন্তু বন্ধনটা কিন্তু একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে sp3 সংকরণ। তার মানে আমরা টলুইনের দুইটা সংকরণ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বেনজিন চক্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের কারণে সেটা sp2 সংকরণ, এবং একটা হাইড্রোজেন পরমাণু অপসারণের ফলে যে মিথাইল মূলকটা যুক্ত হলো সেই মিথাইল মূলকের কার্বনের সাথে বেনজিন চক্রের কার্বনের একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে ওই কার্বন কার্বন একক বন্ধনের সংকরণটা হবে sp3 সংকরণ। তার মানে আমরা টলুইনের দুই ধরনের সংকরণ পাই, একটা হচ্ছে sp2 সংকরণ আর একটা হচ্ছে sp3 সংকরণ। এবং অপশনে আরেকটা আছে সেটা হচ্ছে বিউটেন বা নরমাল বিউটেন, যেটা একটা হচ্ছে অ্যালকেন। তো এটা আমি আর লিখলাম না, এটা তো সবাই জানি, বিউটেন যেটা একটা অ্যালকেন যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেক্ষেত্রে সংকরণটা হবে sp3 সংকরণ। তার মানে আমি 4টা অপশন আপনাকে ডিটেলস বুঝিয়ে দেখলাম যে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে অনলি একটা সংকরণ সেটা sp3, এবং বেনজিনের ক্ষেত্রে অনলি একটা সংকরণ সেটা sp2, বা টলুইনের ক্ষেত্রে দুইটা সংকরণ পেলাম, একটা হচ্ছে sp2 আর একটা হচ্ছে sp3 সংকরণ। এবং কিভাবে পেলাম সেটাও আমি আপনাকে ইন ডিটেলস বললাম। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে যে কোন যৌগটিতে একের অধিক সংকরিত কার্বন আছে, একের অধিক সংকরিত কার্বন আছে টলুইনে, একটা সংকরণ হচ্ছে sp2 আর একটা সংকরণ হচ্ছে sp3। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট এই জিনিসটা একটু নলেজে নিয়ে আসবেন, কার্বন কার্বন একক বন্ধন sp3, কার্বন কার্বন একক বন্ধন sp3, কার্বন কার্বন দ্বিবন্ধন sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ড হচ্ছে sp সংকরণ। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।